This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলা স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। দীপ, ভোটের আগেই কিন্তু ভাঙসি আবার সেই ভয়ের পরিস্থিতিতে চলে এসেছে। দেওয়াল লিখন বা রক্তদান শিবির কিংবা রাস্তার উদ্বোধন, ইস্যু যাই হোক, ফল একটাই, তৃণমূল আইএসএফ সংঘর্ষ। কোডেরহাট থেকে শানপুকুর অঞ্চলে অঞ্চলে লাঠালাঠি, না হলে রক্তপাত। আমরা যারা চেষ্টা করছি, কিছু রক্তের ব্যবস্থা করছি, সেই প্রোগ্রামকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের এতই এখন অসুবিধা হয়নি যে ওই কেউ রক্তদান শিবিরে যাবে তাকে বাধা দেবে। কোথাও একে অপরের দিকে তেড়ে যাচ্ছে তৃণমূল আইএসএফ, কোথাও মারের চোটে পা ভাঙল রাজনৈতিক কর্মী। ২৬-এর মহাযুদ্ধের আগে রাজনৈতিক হানাহানি, অগ্নিগর্ভ সেই ভাঙন। শনিবার রাত থেকেই তাপ ছিল দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা। কোডেরহাটের দেওয়াল লিখন কেন্দ্র করে দুদলের একপ্রস্থ মারামারি হয়। রবিবার শানপুকুর অঞ্চলের নিমপুরিয়ায় ছিল আইএসএফ এর রক্তদান শিবির, আর সেখান থেকে ৩ কিলোমিটার দূরে চিনিপুকুরে তৃণমূলের উদ্যোগে ছিল রাস্তা উদ্বোধন। জোড়া কর্মসূচি ঘিরে ফের তুমুল গন্ডগোল। উন্নয়নমূলক কর্মসূচি বা সমাজসেবা কিংবা কোনো রাজনৈতিক কর্মসূচি, কোনো জায়গাতেই কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে রাজি নয় আইএসএফ কিংবা তৃণমূল। আর সে কারণের জন্যই বিধানসভা ভোটের আগে নানা কারণেই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়ের রাজনৈতিক ময়দান। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের এনে তাদের সভা ও রাস্তার অনুষ্ঠান বানচাল করতে হামলা চালায় আইএসএফ। নওশাদ সিদ্দিকীর দলের পাল্টা অভিযোগ, তাদের রক্তদান শিবিরে আসা কর্মীদের আটকে মারধর করে তৃণমূল। দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয় বলে দাবি। সমাজ বিরোধী নওশাদের মদতে এখানে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন? এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা। শানপুকুর থেকে চালতাবেরিয়া, যেখানে নওশাদ সিদ্দিকীর দলের দাপট, সেখানেই তৃণমূলের সঙ্গে বাড়ছে সংঘাত। আর ভোট যত এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে ভাঙড়। এই সংঘাতের মধ্যে পড়ে সাধারণ মানুষের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এই ভোটবঙ্গে আজও বরঙ্গ। শাসক নেতারা এখন মুখ খুললেই হুমকি হুঁশিয়ারি স্রোত, দিকে দিকে যেন ভাসে সন্ত্রাস। এবার বিজেপি কর্মীদের কাটারি ঝাঁটা নিয়ে তাড়ানোর নিদান চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারার। ওদিকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বিজেপির পার্টি অফিস একেবারে ধূলিসাৎ করার হুঙ্কার দিলেন। বিজেপি বলছে তৃণমূলই প্রমাণ দিচ্ছে যে বাংলায় গণতন্ত্র বলে আর কিছুই অবশিষ্ট নেই। চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে টান টান উত্তেজনা। শীতের বাংলায় রাজনীতির ময়দান আরও উত্তপ্ত করে দিলেন চন্দ্রকোনারই তৃণমূল বিধায়ক। অরূপ ধারার মুখে হুমকি শাসানি। বিজেপি ভোট চাইতে এলে ঝাঁটা লাঠি কাটারি দিয়ে তাড়ানোর নিদান। মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদেরকে আপনারা তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে, তাদেরকে আপনারা কি করবেন? ঝাঁটা লাঠি কাটারি দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। কম যান না ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। বিজেপির পার্টি অফিস ধূলিসাৎ করার হুঁশিয়ারি। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে, সমস্ত পার্টি অফিস ধূলিসাৎ করতে পারি, মনে করলে আমরা করতে পারি। বেফাঁস বলেও দমতে রাজি নন বিধায়ক। কেন এই হুঁশিয়ারি, তার আবার ব্যাখ্যাও দিলেন তিনি। পার্টি অফিস কালকে আমরা ধূলিসাৎ করে দিতে পারি সারা রাজ্য, সারা পশ্চিমবঙ্গে। কারণ যেভাবে তারা একনায়কতন্ত্র করছে, যেভাবে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দাবানোর চেষ্টা করছে, একটা সহ্যের সীমা থাকে, সেই সহ্যের সীমা পার হচ্ছে। এ যেন কুকথার প্রতিযোগিতা। আরও এক ধাপ এগিয়ে মঞ্চে ঘোষণা করে দিলেন বাগনানের তৃণমূল বিধায়ক, দলের নেত্রীর কথাও শুনবেন না। হিন্দিভাষী নেতাদের এনে মিটিং করলে বিজেপি কর্মীদের ঘরই নাকি ভাঙবেন অরুণাভ সেন। বিহার ইউপি থেকে নেতা নিয়েছে, বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মারধর হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো।
রাজনীতিতে যুযুধান দুপক্ষের বাগযুদ্ধ নতুন কিছু নয়। তা বলে ভাষার শালীনতা যাওয়া কি এ রাজ্যে নেতাদের সংস্কৃতি হয়ে দাঁড়ালো? বিজেপিও পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে। পার্টি অফিসগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার যে বার্তা দিচ্ছে, এটাই প্রমাণ করে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বলে আজকের কিছুই নেই। বিহার ইউপি কেন, এখান থেকে গুজরাটের লোক আসবে, এখান থেকে ব্যাঙ্গালোরের লোক আসবে, সব জায়গার লোক আসবে, ভারতীয়রা যে কোনো জায়গার ভারতীয়রা আসবে এবং আগামী দিনেও আসবে। তাই এই হুমকি বা এই ধরনের মানসিকতায় আমরা বিশ্বাসী না। নেত্রীর নির্দেশে উন্নয়নের পাঁচালী নিয়ে ঘুরছেন তৃণমূল নেতারা। সেখানে দলেরই এক নেতা উন্নয়নের সংলাপের নামে ছড়া শোনাচ্ছে। সেই ছড়া শুনলে ভাষা সন্ত্রাস কোন জায়গায় যেতে পারে তা মালুম পাওয়া যায়। বাংলা জঞ্জাল কারা, এটা বাংলার মানুষ দেখছেন। বাংলায় আর আপনাদের বেশি সময় নেই, আপনাদের 2026 সম্পূর্ণ বিসর্জন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বর্ধমানের রামবাগানে মিনি জুতে সদ্যজাত হায়নার মৃত্যু। 5 দিন আগে রামবাগানে আনা হয় হায়নার 2টি বাচ্চা। জন্মের পর থেকেই শারীরিক সমস্যা ছিল হায়নার। একটি বাচ্চার ইনকিউবেটরে রাখা হলেও হলো না শেষ রক্ষা। রবিবার মৃত্যু হয় একটি হায়না শাবকের, যদিও অন্য বাচ্চাটি সুস্থই রয়েছে। আর একটা খবর এই মুহূর্তে নজর রাখবো। সরকারের সমালোচনা করায় পান্ডুয়ায় আলু ব্যবসায়ীদের জেলা সম্মেলনে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে আসতে হলো পুলিশকে। উইচির হিমঘরে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হুগলি জেলা সম্মেলন চলছিল। সেই সময় সংগঠনের এক নেতা সরকারের আলু বিপণনের নীতি নিয়ে মুখ্যমন্ত্রী এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সমালোচনা করেন। আর এতেই সম্মেলনে উপস্থিত তৃণমূল নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে মঞ্চের দিকে তেড়ে যায়। শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পুলিশ এসে পরিস্থিতি সামলায়। বলেছিলাম মুখ্যমন্ত্রীকে, আপনি আলু ব্যবসায়ী সমিতি, আপনি সরকারের পলিসি সম্বন্ধে, সরকারের আলু ব্যবসায় কোনো জায়গায় যদি আপনার আঘাতপ্রাপ্ত হন সেটা আপনার সরকারকে বলতেই পারেন, ঠিক আছে। কিন্তু আপনি সরাসরি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী পুরস্কার দেবেন। আপনি রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচামান্নাকে তার জেলায় এসে আপনি পুলিশ মাসে আক্রমণ করবেন, এটা দুটো জিনিস একসাথে হতে পারে না। আপনাকে সংগঠনের সভাপতি লালু চক্রবর্তীকে আমরা বলেছি, সরাসরি ওনাকে যে কথাটা বলেছে এখানে হাজার হাজার মানুষ শুনেছে, ব্যবসায়ীরা শুনেছে, ওনাকে এই মিথ্যাশ্রী পুরস্কার এবং বেচামান্নাকে আক্রমণ, এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। বেচারামবাবু আশ্বস্ত করেছিলেন যে আলু যদি বাড়তি হয়ে যায়, উদ্বৃত্ত হয়ে যায়, মেদিনীপুরের আলু সরকার কিনে নেবে, কিন্তু তার কোনো প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি। উনি যেহেতু মমতা ব্যানার্জি অনেক রকম প্রকল্প করেছে, বিভিন্ন স্ত্রী ওনাকে ক্ষোভে বিক্ষোভের আগে অভিমানে কৃষকের যন্ত্রণার কথা শুনিয়ে, আমার মনে হয় আগামী দিনে পাট শিল্পের মতো যেমন পাট চাষ উঠে গেছে, পশ্চিমবাংলা থেকে হয়তো একদিন আলুটা উঠে যাবে। এটা আমি এখনও বলছি, রাগে ক্ষোভে বিক্ষোভে অভিমানে, এটা আমার বলা নৈতিক কর্তব্য। গণতান্ত্রিক দেশে সকলের অধিকার আছে ন্যায্য কথা বলার। সেই জন্য আমি বলেছি যে ওনাকে অন্তত যতগুলি কথা বলেছেন সমস্ত কথা মিথ্যা কথা। উনি বলেছিলেন যে 2025 সালে এটা ন্যায্য মার্কেটে আলু কিনে নেবে, কিন্তু আলু কিনেননি। কোনো স্টোরেজে মেদিনীপুর জেলার কোথাও আলু কিনেছে বলে আমার কিন্তু জানা নেই। লোকসভা হোক বা বিধানসভা, রাজ্যে ভোট এলে একটা নাম বারবার ফিরে আসে, সিঙ্গুর। বারবার মিলিয়ে দেখা হয় লাভ ক্ষতির ব্যালেন্স শিট। দরজায় কড়া নাড়ছে আরো একটা ভোট, আবার খবরে সিঙ্গুর। 18 তারিখ প্রধানমন্ত্রীর সভা, তর্কের চাষ পুরো দমে। কৃষকদের অভিযোগ জমি ফেরত পাওয়া গিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি মতো সেটা চাষযোগ্য করে দেয়নি প্রশাসন। মোদির সভার আগে মুখ রাখতে নাকি জঙ্গল কেটে সাফ করছে প্রশাসন। রাজ্যের পালাবদলের রাজনীতি এই পথটা ধরেই ছুটেছে এক সময়। এখনও রাজনীতি এই পথে হাঁটে, তবে সেটা শুধু ভোট এলেই। এটা সিঙ্গুর। টাটা গাড়ি কারখানা অনেক আগেই টাটা করে চলে গেছে। মামলা মোকদ্দমার পালা পেরিয়ে জমি চাষিদের হাতে ফিরেছে বছর 10 আগে। কিন্তু তাও প্রতিশ্রুতি ভঙ্গের কথা, বিশ্বাস ভঙ্গের কথা কেন ঘুরছে সিঙ্গুরে? কিন্তু আমাদের দাবি এতদিন শোনেনি। এখানকার বিধায়ক তিনি মিথ্যে কথা বলেছেন, নিজের স্বার্থে চাষিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সিঙ্গুরে শিল্পের স্বপ্নের অপমৃত্যু কিভাবে হয়েছিল তা গোটা দেশ দেখেছে।
শিল্প গেছে, চাষও হচ্ছে না। অভিযোগ সিঙ্গুরের চাষিদেরই। ফেরত দেওয়া জমি চাষযোগ্য করে দেওয়ার কথা নাকি রাখেইনি সরকার। তোপের মুখে বিধায়ক। আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম যে এই জমি চাষযোগ্য হয়নি, চাষযোগ্য করে দেওয়া হোক, কিন্তু আমাদের দাবি এতদিন শোনেনি। মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলাম যে এখানে 70% জমি চাষযোগ্য হয়নি। এটা প্রধানমন্ত্রী আসার আগেই করা হচ্ছে। জানি না আবার প্রধানমন্ত্রী এখানে সভা করে চলে যাওয়ার পর তারা কাজটা করবে কিনা, আমরা সেটা বুঝতে পারছি না, কারণ এদের বিশ্বাস নেই। আগাছা ও জঙ্গলে ভরে থাকা জমি হঠাৎ করেই সাফাই শুরু হয়েছে, তাও প্রধানমন্ত্রী সভাস্থলের 1 কিলোমিটারের মধ্যে। 10 বছর যে কাজ হয়নি, হঠাৎ করে এখন কেন? বিজেপির অভিযোগ, জঙ্গল পরিষ্কার করে মুখ বাঁচাতে চাইছে সরকার, পাল্টা দিচ্ছে তৃণমূলও। ওদের নিজেদের যাতে ভাবমূর্তি নষ্ট না হয় সেই জন্য ওইখানে জমি পরিষ্কার করার কাজে বিভিন্ন জায়গা থেকে জেসিপি নিয়ে এসে লাগিয়েছে। তো এটা শুধুমাত্র নোংরা রাজনীতি করা ছাড়া অন্য কিছু নয়। প্রধানমন্ত্রী আসছে বলে যে জমি পরিষ্কার হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়েছে, এই সময় সিদ্ধান্ত হয়েছে যেটাকে পরিষ্কার করে আবার ডিমার্কেশন যেগুলো বাকি আছে ডিমার্কেশন করে যাত্রীরা চাষ করে। যুক্তি যাই হোক, নামটা যেহেতু সিঙ্গুর, বিতর্কের ফলন সব পক্ষই ঘরে তুলতে মরিয়া। চাষ না হলে তার চাষের বিকল্প কি হতে পারে আমাদের এই জমিতে? তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী, তিনি যেন একটু চিন্তা ভাবনা করেন। 1 লাখি গাড়ির স্বপ্ন গতি পায়নি, চাষের স্বপ্নটাও চোখে সর্ষে ফুল দেখছে বলে অভিযোগ। সিঙ্গুর কি শুধু রাজনীতির রাজপথ হয়েই থেকে যাবে? সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা বীরভূমের পর এবার নবাবের জেলায় গীতা পাঠ। মুর্শিদাবাদে হিংসায় মৃতের পরিবারকে মঞ্চে তুলে 5000 কণ্ঠে গীতা পাঠ। ঘরে ঘরে ধনুর্বাণ রাখার পরামর্শ কার্তিক মহারাজের। মহিলাদের সম্মান রক্ষায় ঝাঁটা নিয়ে প্রতিরোধের ডাক হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রীর। সনাতনীদের জেগে ওঠার বার্তাও দিলেন এই হিন্দু সন্ন্যাসী। কদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে রাজনীতির পারদ সপ্তমে ওঠে। কোরআন পাঠেরও আয়োজন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেই নবাবের জেলায় এবার গর্জে উঠলেন সনাতনী হিন্দুরা। সাগরদিঘিতে 5000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন সনাতন সংস্কৃতি মঞ্চের। সেই মঞ্চে হাজির করা হয় মুর্শিদাবাদের হিংসায় মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে। মঞ্চ থেকেই কার্তিক মহারাজের বার্তা, আপনারা সব ত্যাগ করুন, কিন্তু ধনুর্বাণটা বাড়িতে রাখুন, তাই এই ধনুর্বাণই হবে আপনার বাঁচার পথ। রামচন্দ্রের জয় শ্রীরাম এই উদ্গার করার সার্থক হবে যদি প্রত্যেকের বাড়িতে এটা রাখতে পারেন ধনুর্বাণ, না হলে জয় শ্রীরাম বলা আপনাদের সার্থক হবে না। আঘাত লাগলে জেগে ওঠার ডাক। গীতা পাঠের মঞ্চ থেকে হুঙ্কার সঞ্জয় শাস্ত্রীর। আমার ধর্মের দেবী শীতলার হাতে ঝাঁটা আছে, কিছু যদি হাতের কাছে না পাও, কোন দুরাচারী নারী নেলো তোমার বাড়ির মা বোনেরা গ্রহণ করতে গেলে অন্তত তোমরা সত্যার হও। এরা হচ্ছে ভণ্ড তপস্বী সব, এদের কথার কোনো মূল্য নেই, পশ্চিমবঙ্গে এদের কোনো জায়গা নেই। মৃত চন্দন দাসের ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছে ভারত সেবাশ্রম সংঘের ঔরঙ্গাবাদ শাখা। গীতা পাঠের মঞ্চ থেকে ঘোষণা কার্তিক মহারাজের। যাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল তাদের ঘরে 2টি ছেলে, তাদের পড়াশোনা, তাদের পোশাক পরিচ্ছদ সমস্ত দায়িত্ব ভারত সেবাশ্রম সংঘের ঔরঙ্গাবাদ শাখাতে তারা যতদিন করতে চায়, যতদূর যেতে হয় আমি যাব। এই যে এই ছেলেদের দায়িত্ব নিল, কি কি দায়িত্ব নিল? সম্পূর্ণ দায়িত্ব, লেখাপড়া, হরগোবিন্দ দাসের পরিবারের হাতে 20,000 টাকা এদিন তুলে দেওয়া হলো। চন্দন দাসের ছেলের হাতে ত্রিশূল তুলে দেন সঞ্জয় শাস্ত্রী। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।
রান্নাঘরের হাতা খুন্তি ছেড়ে পায়ে ফুটবল, মাঠে দাপিয়ে বেড়ালেন সুন্দরবনের মহিলারা, সমাজকে দিলেন নিজেদের সক্ষমতার বার্তা। আর অন্যদিকে বৃষ্টা দলের সাংসদের শটে কুপোকাত তৃণমূল কাউন্সিলর। পরনে শাড়ি, পায়ে বল নিয়ে দৌড়, গোল লক্ষ্য করে একটার পর একটা শট। সুন্দরবনে মাঠ কাঁপালেন মহিলারা, কথায় বলে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। আর বাসন্তের এই রানীগড় নামের প্রত্যন্ত গ্রামের ছবিটা বলছে যিনি রাধেন তিনি ফুটবলে শটও মারতে পারেন। যারা ঘরের কাজ, মাঠের কাজ, সংসার সামলাতেই ব্যস্ত থাকেন তারা এই শাড়ি পরেই দাপালেন গোটা মাঠ জুড়ে। এই প্রান্তিক মানুষগুলি সমাজকে দিলেন নিজেদের সক্ষমতার বার্তা, জিতলেন ট্রফিও। সত্যি কথা বলতে আমাদের তো কোনো প্র্যাকটিস করা হয় না, আমরা এই প্রথম একটাবার বছরে এসে এখানে খেলাটা করা হয়। সেই দিক থেকে দেখলে একদম মানে নতুন বললেই হয়, আমরা কিছুই জানি না, অতি সাধারণ একটা গৃহবধূ। আমরা ঘরে রান্না বান্না করা হয়, আবার তার মাঝখান থেকে এসে একটু খেলা করা, একটা আনন্দ, এছাড়া কিছুই না। খুবই ভালো লেগেছে। আমি একজন সাধারণ গৃহবধূ, আমাদের দলের মানে সব সদস্যরা মিলে এসেছি, খেলাধুলো করেছি, খুব আনন্দ পেয়েছি। আগের বছরে আমরা ফার্স্ট প্রাইজ নিয়ে গেছি, এবছরেও ফার্স্ট প্রাইজ নিয়েছি। সুন্দরবনের মহিলারা যখন শাড়ি পরে বল পায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তখন বল ধরতে গিয়ে গড়াগড়ি খেলেন তৃণমূলের নেতা। যে দলের নেত্রীর মুখে শোনা যায় খেলা হবে, সেই দলেরই নেতা খেলার মাঠে কুপোকাত। রিষড়া পুরসভার কাউন্সিল শীতল ঘটক, লেলিন মাঠ সংস্কারের অনুষ্ঠানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মারা শট ধরতে গিয়ে গড়াগড়ি খেলেন কাউন্সিলর। আর তা দেখেই হাসির রোল। অভিজ্ঞান নস্কর ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 16ই জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। 17ই জানুয়ারি জলপাইগুড়িতে নতুন সার্কিট হাউসের উদ্বোধন করার কথা রয়েছে তার। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 16ই জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 17ই জানুয়ারি জলপাইগুড়িতে নয়া সার্কিট হাউসের উদ্বোধন করবেন। তৃণমূল নয়, বাংলার আসল এবং আদি দল হলো বিজেপি, এই মর্মে বক্তব্য শুভেন্দু অধিকারী। আপনারা জানেন আইপ্যাক কাণ্ডে আজ রাস্তায় নেমেছিলেন শুভেন্দু অধিকারী এবং সেই রাস্তায় নেমে বাঙালি অস্মিতায় শান দিলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলই বাঙালির আসল পার্টি, আগে জনসংঘ, এখন বিজেপি। 26শে বিধানসভা ভোটের মুখে এই বলে বাঙালিয়ানের শান দিয়ে দাবি করলেন শুভেন্দু অধিকারী। বাংলার আসল রাজনৈতিক দল হচ্ছে আগের জনসংঘ, এখন বিজেপি। এক বাঙালি ভদ্রলোক যিনি 47-এর 20 জুন বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন। কংগ্রেসের নেতারা মোহাম্মদ আলী জিন্নার ব্রিটিশের ফাঁদে পা দিয়ে দেশ ভাগ করেছিল। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ বলেছিলেন তোমরা দেশ ভাগ করলে আমরা পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিলাম। তাই বাঙালিদের যদি প্রকৃত পার্টি হয়, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, যার রক্ত শরীরে প্রবাহিত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি হলো বাঙালির আসল পার্টি। তাই আপনি সেদিন শুয়ে পড়তেন, সিম্পাথি চাইতেন, ইডি ফাঁদে পা দেয়নি। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারী কনভয়ে হামলার অভিযোগ, সেই ছবি আপনাদেরকে বারবার দেখেছি, বক্তব্য বারবার শুনিয়েছে। তার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি বিজেপি। আজ বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ কর্মসূচি দেখলাম। কলকাতায় যেমন দেখেছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বিজেপি নেতাকর্মী। যদি হিম্মত থাকে পুলিশ প্রশাসনকে সরিয়ে নিন। শুভেন্দু অধিকারীর উপরে এত আক্রোশ কেন? শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে হারিয়েছে বলে? দুদিন আগে আপনাদেরকে নোটিশ পাঠিয়েছিল মমতা ব্যানার্জিকে বলে শুভেন্দু অধিকারী প্রাণে মারতে হবে। আমরা বলছি মমতা ব্যানার্জি, আপনি পুলিশকে সরিয়ে নিন।
বাদবাকিরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আপনাদের বুঝে নেবে। আপনার আন্দোলন কি পুলিশ তুলে দিল? খুব স্বাভাবিক, পুলিশ তো এখানে বিরোধীদের উপরে এইভাবে, যদি আমরা এখানে বিশৃঙ্খলা চাইনি, আমরা প্রতীকী যে আন্দোলন, যে অবরোধ কর্মসূচি করেছি, মানুষকে জানান দেওয়া, এরপরে যা নেতৃত্ব বলবে আমরা বৃহৎ আকারে নামবো। ইংরেজি বর্ণমালার কয়েকটি অক্ষরেই যেন আটকে গেছে বঙ্গ রাজনীতি। সিএএ, এসআইআর, শাসক হোক বা বিরোধী, কেউই যেন এই অক্ষরগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন না। সবাই ব্যাখ্যা করছেন নিজের নতুন করে। কেউ তুলে ধরছেন নাগরিকত্বের সার্টিফিকেট, আবার কারো হাতিয়ার মতুয়া মহলের শুকনো মুখ। পূর্ব বর্ধমানে পূর্বস্থলীর সবুজ দাসের কাছে এটা শুধু একটা কাগজ নয়, এক রাস স্বস্তির লাইসেন্স। 37 বছরের সবুজ বাংলাদেশ থেকে এসেছিলেন 26 বছর আগে। সিএএতে আবেদন করে ভারতের নাগরিকত্ব পান। অক্টোবর 2025 ভারতীয় নাগরিকত্বের জন্য সিএএতে আবেদন দাস পরিবারের। 8ই জানুয়ারি 2026 স্বরাষ্ট্র মন্ত্রকের ফোন সবুজকে, নাগরিকত্বের সার্টিফিকেট সংগ্রহের নির্দেশ। 9 জানুয়ারি 2026 সবুজের ইমেলে নাগরিকত্বের সার্টিফিকেট, জানানো হয়েছে হার্ড কপি বাড়ির ঠিকানায় যাবে। অনেকে বলছে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, যে এসআইআর নাম কাটা যাবে, কিন্তু সেই ভয় থেকে আমরা এখন নিশ্চিত আছি না, কোনো রকম ভয় নেই। যেহেতু ভারত সরকার এটা আইন পাশ করিয়েছে, আমরা আমাদের করতেই হবে, তাই আমরা করেছি, নির্ভয়ে করেছি এবং নাগরিকত্ব পেয়েছি। বাংলাদেশ থেকে আসা সবুজের ভোটার কার্ড, আধার কার্ড সবই ছিল। এসআইআর পর্বে সিএএতে আবেদন নাগরিকত্ব পেতে। সিএএতে আবেদন করে 3 মাসে ভারতের নাগরিক হয়েছেন সবুজ, যা স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে খুশির খবর। সবুজকে দেখে বাংলাদেশ থেকে আসা ওই এলাকার আরও কিছু পরিবার আগ্রহ দেখাতে শুরু করেছেন সিএএতে। সিএতে আবেদন করলে আর এসআইআর এর যে ভয় সেটা থাকবে না, ডিটেনশন ক্যাম্পের সেই ভয় আর থাকবে না, আমরা সহসায় আবেদন করব। মিথ্যা অপপ্রচার করছে শাসক দল, তো সেই মিথ্যা প্রলোভনে না পা দিয়ে প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য সিএতে অ্যাপ্লিকেশন করুন। শাসক দল যদিও বলছে তারা এই বিষয়ে কিছুই জানে না। জানিও না, আর এই বিষয়টা আমাদের সঙ্গে আলোচনাও হয়নি, আমরা কিচ্ছু জানি। সবুজ দাসের নাগরিকত্ব পাওয়া বিজেপিকেও বাড়তি অক্সিজেন দেবে, তাতে কোনো সন্দেহ নেই। চলতি সপ্তাহে মতুয়াদের সিএতে অভয় বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। পূর্বস্থলীর উদাহরণ হাতে নিয়ে বিজেপি যখন ফ্রন্ট ফুটে খেলতে চাইছে, তখন চুঁচুড়ার সভা থেকে এসআইআর ও সিএএ নিয়ে বিজেপিকে নিশানা করছে তৃণমূল সাংসদ ও ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুর। 2019 থেকে আজও পর্যন্ত কটা মানুষকে তারা নাগরিকত্ব দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলছে যে সিএতে অ্যাপ্লাই করলেই যে সে নাগরিকত্ব পাবে, কি ভোট দিতে পারবে, এটা ভুল কথা। তার ডকুমেন্টস দিতে হবে, মুখে মুখে বললে হবে না। রাজ্য রাজনীতির একটা বড় অংশ এখন ইংরেজি বর্ণমালার এই কয়েকটি অক্ষরকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। কেউ বলছেন ভয়, কেউ বলছেন ভরসা। ইডি মমতা তীব্র সংঘাত, আক্রমণে সুকান্ত মজুমদার। তৃণমূলের পাঁচালীকে এবার পাচন করে দেবে বাংলার মানুষ। ময়নাগুড়ি পরিবর্তন সংকল্প সভা থেকে নিশানা সুকান্ত মজুমদারের। 109টা বিধানসভা, কটা? 109খানা বিধানসভা। সেই বিধানসভাতে তৃণমূল জিতেছিল। কোনটাতে 5000 ভোটে জিতেছে, কোনটাতে 10,000 ভোটে জিতেছে, কোনটাতে 700, 800, আপনাদের জলপাইগুড়ি 900-তে না, 900 ভোটে। এবার এসআইআর মাথা খারাপ হয়ে গেছে। কেন? এসআইআর যখন মরে যাওয়া ভোটার, মৃত ভোটারের নাম কেটে দিচ্ছে, যখন এখানে থাকে না অন্য জায়গায় চলে গেছে তার নাম কেটে দিচ্ছে। সব নাম যখন কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর দেখা গেল 58 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে। এই 109টা সিটে দেখা যাচ্ছে যে তৃণমূল যদি 5000 ভোটে জিতে থাকে, 5000-এর বেশি লোকের নাম কাটা চলে গেছে। এই নামগুলো ভোটার লিস্টে ছিল, এই নামগুলো ভোটার লিস্টে ছিল। ছাপ্পা কে মারতো? বিজেপি কি ছাপ্পা মারতো? বিজেপি ছাপ্পা মারে? টিএমসি ছাপ্পা মারে। তাই নির্বাচন কমিশন এবার এমন ধাপ্পা দিয়ে দিয়েছে, দিদিমণির ছাপ্পা মাথা থেকে বেরিয়ে গেছে। দিদিমণি পাগল হয়ে গেছে। বিস্ফোরণে ঝলসে মৃত্যু, 3 জন মৃত্যুর সঙ্গে লড়ছেন, তারপরেও ঢিলে ঢালা চম্পাহাটির হারাল। এখনো বিস্ফোরণ স্থলে মজুদ কিলো কিলো বাজির মশলা, বারুদ।
যেখানে গোডাউন তার পাশাপাশি কাজ হয়, মাস্ট করলেই তো এরা মারা যাবে। হাত বাড়ালেই নিষিদ্ধবাজি, প্রায় সর্বত্র বারুদের চাষ। সামনে ফুলঝুরি, পিছনে ঝুড়ি ঝুড়ি শব্দবাজি। চম্পাহাটের আড়ালে তাই বিস্ফোরণ যেন বাৎসরিক ঘটনা। শনিবার এমন এক মৃত্যুকূপে কাজ করার সময় বিস্ফোরণে ঝলসে যান চারজন। এক শ্রমিক ছটফট করতে করতে রাতেই মারা যান, বাকিদের অবস্থাও বেশ খারাপ। নিহতের পরিবারের দাবি, এত বড় ঘটনার পরও চিকিৎসা দূরের কথা, কার্যত দেহ লোপাটের চেষ্টা করেন কারখানার মালিক। পাশে কেউ কোনো ওই অ্যাসোসিয়েশন বলো আর বাজি কারখানার লোক বলো কেউ ছিল না। একটা জায়গা সাতগাটা যা নামে দেয় সব অ্যাম্বুলেন্স থেকে সব কেটে পড়েছে। ড্রাম ড্রাম বাজির মশলা ফাটছে, কেঁপে ওঠে আশেপাশের এলাকা। প্রায় 2 কিলোমিটার পর্যন্ত নাকি যার আওয়াজ শোনা যায়, অথচ পুলিশের কানে গেল না। স্থানীয়দের একাংশের দাবি, বছর 2 আগে জামাই শ্বশুরের কারখানা একবার হানা দিয়েছিল পুলিশ, তারপরও চলতে থাকে মারণ বাজির কারবার। যার কারখানায় এই কাণ্ড, সেই বিধান রস করে টিকিটিও খুঁজে পায়নি পুলিশ। আমাদের ক্ষতি হয়েছে মানে আমাদেরই ক্ষতি হয়েছে, আমরা সবাই একই সঙ্গে হয় এরকম, কিন্তু সেটাকে আমাদের মেনে নিতে হচ্ছে। কাজবাজের হাল খুব খারাপ, কী করবো এটাই আমাদের বেছে নিতে হবে, আমাদের মানে যুদ্ধ করেই চলতে হবে। আর কী করে বাঁচবো, এতেই তো আমাদের রোগে ওষুধ পালা সব লাগে। জায়গা ঘিরে রেখে আর নমুনা সংগ্রহ করে আপাতত থেমেছে বারুইপুর থানা, কিন্তু এখনো তো বিস্ফোরণ স্থলে মজুদ রয়েছে বাজির মশলা। তা কেন বাজেয়াপ্ত হলো না? এদিন ঘটনাস্থলে যায় কংগ্রেসের একটি প্রতিনিধি দল। পুলিশ প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ বিরোধীদের। ওই পরিবারটা সর্বনাশ হয়ে গেল, অবিলম্বে সরকারের দায়িত্ব নেওয়া উচিত এই পরিবারের প্রতিপালন এবং ভরণ পোষণের। এগ্রা থেকে শুরু করে পরের পর ঘটনা ঘটে যাচ্ছে, মানুষগুলোর জীবন জীবিকায় তাদের বেঁচে থাকা কোনো কিছুর কোনো মূল্য নেই। অপদার্থ সরকার, দায় সরকারকেই নিতে হবে। অ্যাকচুয়াল কতজন মারা গেছেন সেটা আমাদের জানার প্রয়োজন আছে, অ্যাকচুয়ালি কতজন ইনজোর্ড হয়েছেন সেটা জানার প্রয়োজন আছে। আমাদের আশ্চর্য লাগছে যে স্থানীয় প্রশাসন সে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণের পর শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা 326 ধারায় অবৈধভাবে বিস্ফোরক মজুতের অভিযোগে হয়েছে মামলা। এইসব শুনে ভুক্তভোগীরা বলছেন, নিষিদ্ধবাজি এবং চম্পাহাটিয়ার বিস্ফোরণ বছর বছর একই গল্প। কিছুদিন তল্লাশি অভিযান, তারপর বাজির কালো ধোঁয়ার মতো বাতাসে আস্তে আস্তে মিশে যায়। এবারও কি তাই? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।